আসসালামু আলাইকুম। আজ 22 এপ্রিল 2024। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। প্রিয় দর্শক, শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের শিরোনাম। পুলিশের সাবেক আইজি বেনজিরকে ঘিরে তোলপাড়। হিন্দু মহাজোট নেতার ভয়ঙ্কর ফাঁদ নিয়ে যা বলল পুলিশ। আবারও মুখোমুখি বিএনপি ও আওয়ামী লীগ। এবার বিস্তারিত। হঠাৎই পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদকে ঘিরে তোলপাড় শুরু হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন এক আইনজীবী। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী সালাউদ্দিন রিগান রিটটি দায়ের করেন। বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চে এর শুনানি অনুষ্ঠিত হবে। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেছেন, তারা রিটের একটি কপি হাতে পেয়েছেন। সেখানে বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করতে নির্দেশনা চাওয়া হয়েছে। রিটের দুদক চেয়ারম্যান, সচিব সহ 4 জনকে বিবাদী করা হয়েছে। এর আগে বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনে চিঠি দেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। চিঠিতে বলা হয়, বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ 34 বছর 7 মাস চাকরি করে গত 30 সেপ্টেম্বর 2022 সালে অবসরে যান। অবসর গ্রহণের পর দেখা যায় বেনজির আহমেদের স্ত্রী ও কন্যাদের নামে বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে, যা তার আয়ের তুলনায় অসম। গত 31 মার্চ একটি জাতীয় দৈনিকে ঢাকায় বেনজিরের জন্ম আলাদিনের চেরাগ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের বিরুদ্ধে দুদক এখনও কোনো মামলা করেনি। যুবলীগের সাবেক নেতা সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন হাইকোর্টে দায়ের করা রিট আবেদনকারীর আইনজীবী হিসেবে যুক্তিতর্ক করবেন। দুদক বিষয়টি আমলে নিলে বিপাকেই পড়তে হবে এই সাবেক পুলিশ কর্মকর্তাকে। বিশ্লেষকরা বলছেন, বেনজির আহমেদ আওয়ামী লীগ সরকারের পক্ষে বড় বড় বেশ কিছু অপারেশন চালিয়েছিলেন। বিশেষ করে হেফাজতে ইসলামের সমাবেশ পণ্ড করে দেয়া সহ সরকারের পক্ষে রাজনৈতিক পরিস্থিতিকে অনুকূলে রাখতে বিশেষ ভূমিকা রয়েছে এই কর্মকর্তার। কিন্তু তার বিরুদ্ধে হঠাৎ করে দুর্নীতির অভিযোগগুলো পুনরুজ্জীবনের ক্ষেত্রে নিশ্চয়ই উপর মহলের কোনো নির্দেশনা থাকতে পারে, এমনটা মনে করেন অপরাধ বিশেষজ্ঞরা। দেশে ভয়াবহ ধর্মীয় দাঙ্গার ষড়যন্ত্র করেছিলেন হিন্দু মহাজোটের এক নেতা। পরে পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপে ভণ্ডুল করে দেয়া হয় অপপ্রয়াস। বগুড়ায় ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট প্রদান করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে শনিবার বিকেল 3টার দিকে শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাজার এলাকা থেকে তাকে প্রথমে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে রাতে মামলা দায়ের করা হলে তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ। এসব তথ্য নিশ্চিত করেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ। গ্রেপ্তার যুবকের নাম সুমন কুমার মহন্ত। তিনি শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকার বাসিন্দা। এছাড়াও তিনি হিন্দু স্বেচ্ছাসেবক মহাজোটের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক। ওসি আব্দুর রউফ জানান, শনিবার দুপুর 12টার দিকে সুমন কুমার মহন্ত তার ফেসবুক আইডিতে ফরিদপুরের মধুখালীর ঘটনাকে কেন্দ্র করে ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য পোস্ট করেন। পোস্টটি নানা সমালোচনার জন্ম দেয়। ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য পোস্টকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা হওয়ায় সুমন মহন্তকে প্রথমে পুলিশি হেফাজতে নেওয়া হয়। তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করার পর ওই আইডি লগ ইন অবস্থায় পাওয়া যায়। পরে রাতে তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে সংঘাত তৈরির চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়। তিনি আরও জানান, রোববার দুপুরে গ্রেপ্তার সুমনকে আদালতে পাঠানো হয়। এই হিন্দু মহাজোট নেতা সুমন কুমার মহন্ত ফেসবুকে লিখেছিলেন, ফরিদপুরে 4টা মোল্লা খতম, সামনে আরও অনেক কিছু হতে চলেছে, সনাতনীরা রেডি হও, প্রস্তুতি ফরিদপুর দিয়ে শুরু, জয় শ্রীরাম। একটি সূত্র বলছে, ওই হিন্দু মহাজোট নেতা উত্তেজনাকর পোস্ট দিয়ে মুসলমানদের খেপিয়ে দিয়ে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধাতে চেয়েছিলেন। এর মাধ্যমে ভারতে চলমান লোকসভা নির্বাচনের একটি গোষ্ঠীর ফায়দা হাসিল করার সুদূর প্রসারী চেষ্টা ছিল সুমন কুমার মহন্তের। বিএনপি সহ বেশ কিছু বিরোধী দলের বর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাজনৈতিক উত্তাপ অনেকটা স্থিমিত ছিল। তীব্র তাপপ্রবাহে দেশ যখন পুড়ছে, তখন নতুন করে রাজনীতিতে দেখা দিয়েছে উত্তাপ।
আবারও দেশের প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি একই দিনে একই সময়ে কাছাকাছি স্থানে কর্মসূচি ঘোষণা করেছে। এতে নতুন করে রাজনৈতিক সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। অনেকটা একতরফা নির্বাচনের পর রাজপথের প্রধান বিরোধী শক্তি বিএনপি তেমন কোনো বড় আন্দোলন কর্মসূচি দেয়নি। ভোটের প্রায় 3.5 মাস পর আগামী শুক্রবার রাজধানীতে সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি। ওই দিন বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপির কর্মসূচির দিনে অর্থাৎ শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। দেশের প্রধান দুটি দলের আবারও পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে জনমনে শঙ্কা দেখা দিয়েছে। অতীতের রাজনৈতিক অভিজ্ঞতায় অনেকে নতুন করে সংঘাতের আশঙ্কা করছেন। গত নির্বাচনের আগে প্রায় 1 বছর রাজপথের আন্দোলনে সক্রিয় ছিল বিএনপি সহ বিরোধী দলগুলো। তবে তাদের ডাকা কর্মসূচির দিনে ক্ষমতাসীন আওয়ামী লীগও পাল্টা কর্মসূচি ঘোষণা করে আসছে। বিরোধীরা এটাকে পাল্টা কর্মসূচি বললেও ক্ষমতাসীন দলের দাবি জনগণের জানমাল রক্ষার জন্যই তাদের এই কর্মসূচি, যদিও এসব কর্মসূচি ঘিরে সংঘাতের ঘটনাও ঘটেছে। গত বছর 28 অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশ ঘিরে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। ঘোষণা দিয়েও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে না পারার হতাশা আছে বিএনপির মধ্যে। আগামী 5 বছর অপেক্ষা ছাড়া দলটির সামনে আর কোনো পথ নেই। তবে টানা 4 মেয়াদ ধরে ক্ষমতার বাইরে থাকা দলটির নেতাকর্মীদের চাঙ্গা রাখতে মাঠের কর্মসূচিতে সক্রিয় থাকার কৌশল নিয়েছে। সরকারকে চাপে রাখতে ধারাবাহিক কর্মসূচি দেয়া হবে বলে বিএনপির সূত্র উল্লেখ করেছে। অপরদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ একচেটিয়া জয়ে টানা 4থবারের মতো সরকার গঠন করলেও বিরোধী দলের আন্দোলন এবং আন্তর্জাতিকভাবে নির্বাচনটি পুরোপুরি স্বীকৃত না হওয়ায় অস্বস্তিতে রয়েছে। তবে বিরোধী দল যেন মাঠ দখল করতে না পারে সেজন্য তারা সক্রিয় থাকার কৌশল নিয়েছে। তাদের ভাষায় বিএনপিকে তারা ফাঁকা মাঠে গোল দিতে দেবে না। এজন্য বিএনপি যখনই কর্মসূচি দেবে তখনই তারাও ঘোষণা দিয়ে মাঠ দখলে রাখবে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তের ওপারে বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে হাসান মিয়া নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার বায়েক ইউনিয়নের পুঠিয়া সীমান্তের ওপারে এই ঘটনা ঘটে। নিহত হাসান কায়ুমপুর ইউনিয়নের দারু মিয়ার ছেলে। নিহতের কয়েকজন স্বজন জানান, সকালে হাসান বন্ধুদের নিয়ে পুঠিয়া সীমান্তের 0 পয়েন্টে ঘুরতে যান। এ সময় তাদের দেখে বিএসএফ গুলি চালালে হাসান গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে নিহত হাসানের চাচাতো ভাই আরিফ জানান, হাসান বিভিন্ন সময় সীমান্তের ওপার থেকে চিনি চোরাচালানে পরিবহনের শ্রমিকের কাজ করতেন। সোমবার সকালে সীমান্ত থেকে চিনি আনতে গেলে বিএসএফ গুলি চালায়। এ বিষয়ে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির 60 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিক হাসান উল্লাহ জানান, বিএসএফ এর গুলিতে একটি ছেলে মারা গেছে। বিষয়টি আমরা তদন্ত করছি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। কসবা থানার অফিসার ইনচার্জ রাজু আহমেদ জানান, বিএসএফ এর গুলিতে নিহত যুবক সীমান্তের চোরাচালানের সাথে জড়িত ছিল বলে জানা গেছে। এবার জানাবো দেশের বাইরের খবর। ভারতের বিরোধিতা করে জনগণের বিস্ময়কর রায় পেলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। অনেকে তাকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের আদর্শিক অনুসারীও মনে করে থাকেন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই তিনি দেশটি থেকে ভারতের সেনাদের বিতাড়নের উদ্যোগ নেন এবং তুরস্কের ড্রোন আমদানি করে মালদ্বীপের সেনাবাহিনীকে স্বয়ংসম্পূর্ণ করেন। মালদ্বীপের পার্লামেন্ট নির্বাচনে বিপুল ভোটে জিতে ক্ষমতায় নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করল প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর দল পিপলস ন্যাশনাল কংগ্রেস পিএনসি। ফলাফল অনুযায়ী 93 সদস্যের প্রতিনিধি পরিষদে মুইজ্জুর দল পিপলস ন্যাশনাল কংগ্রেস পিএনসি পেয়েছে 66টি আসন। বিশ্লেষকদের মতে পিএনসির জয় চীনের সাথে সুসম্পর্ক স্থাপনে প্রেসিডেন্ট মুইজ্জুর নীতির প্রতি জোরালো সমর্থন বলে মনে করা হচ্ছে। চীনপন্থী হিসেবে পরিচিত মোহাম্মদ মুইজ্জু মালদ্বীপে দীর্ঘদিন ধরে থাকা ভারতের প্রভাব কমাতে চান। তার দলের এই জয়কে সুপার মেজরিটি হিসেবে বর্ণনা করেছে স্থানীয় গণমাধ্যম। সংবিধান সংশোধনের জন্য পার্লামেন্টে যে 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকা দরকার, এই নির্বাচনের মাধ্যমে তার দল পিএনসি সেটি অর্জন করেছে। প্রধান বিরোধী দল মালদ্বীভিয়ান ডেমোক্রেটিক পার্টি এমডিপি পেয়েছে মাত্র 15টি আসন। আগে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ আসন ছিল তাদের দখলে। ওই চিত্র বদলে গেছে রোববারের ভোটের পর। মালদ্বীপের বিশ্লেষক ও ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার লেকচারার আজিম জহির বলেছেন, মুইজ্জুর জন্য এটা একটা উল্লেখযোগ্য প্রাপ্তি। এই জয়ের ফলে রাজনৈতিক প্রাতিষ্ঠানিক দৃষ্টিকোণ থেকে এবার মুইজ্জু সবকিছু নিয়ন্ত্রণ করবেন। তাত্ত্বিক দিক থেকে বিচার বিভাগকেও নিয়ন্ত্রণ করতে পারেন তিনি, কারণ সংসদে পর্যাপ্ত আসন তাদের।
মোহাম্মদ মুইজ্জু ক্ষমতায় এসেছিলেন গত বছরের শেষের দিকে। নির্বাচনে তার প্রধান প্রচারণা ছিল পূর্ববর্তী সরকারের নেয়া ভারত প্রথম নীতির অবসান ঘটানো। প্রেসিডেন্ট পদে আসীন হওয়ার পর এখনও তিনি দিল্লি সফরে যাননি। মালদ্বীপে থাকা ভারতীয় সেনা সদস্যদের দেশে ফেরত পাঠানোর প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। ওই প্রতিশ্রুতি অনুযায়ী ভারতীয় সেনা সদস্যদের মালদ্বীপ থেকে চলে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। ওই দেশে দিল্লির প্রভাব কমানোই এর কারণ হিসেবে মনে করা হয়। ইতোমধ্যে ভারতীয় সামরিক কর্মীদের দুটি ব্যাচ মালদ্বীপ ছেড়ে গেছে এবং তাদের পরিবর্তে নিয়োগ করা হয়েছে ভারতের বেসামরিক প্রযুক্তিগত কর্মীদের। বাকি সেনা সদস্যরা 10 মের মধ্যে মালদ্বীপ থেকে চলে যাবেন বলে জানা গেছে। মালদ্বীপে উদ্ধার ও পুনরুদ্ধার কাজের জন্য 2টি হেলিকপ্টার এবং একটি বিমান রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য মালদ্বীপে প্রায় 85 জন ভারতীয় সামরিক কর্মী ছিলেন। বছর কয়েক আগে দিল্লির তরফে এই বিমান অনুদান হিসেবে দেয়া হয়েছিল। ভারতীয় সেনা সদস্যদের ফেরত পাঠানোর সিদ্ধান্তের কারণে দিল্লির সঙ্গে মালের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। দুই দেশের সম্পর্কে এই টালমাটাল পরিস্থিতিকে বেইজিং কাজে লাগাতে আগ্রহী বলেই মনে করা হয়। মুইজ্জু জানুয়ারি মাসে রাষ্ট্রীয় সফরে বেইজিংয়ে গিয়েছিলেন। ওই সময় বিনিয়োগের জন্য চীনের সঙ্গে বেশ কয়েকটি চুক্তিও স্বাক্ষর করেছেন। মার্চ মাসে বিনামূল্যে অস্ত্রের জন্য চীনের সাথে একটি সামরিক সহায়তা চুক্তি স্বাক্ষর করেছিল মালে। ওই চুক্তি অনুযায়ী মালদ্বীপের সুরক্ষা বাহিনীকে চীনের প্রশিক্ষণ দেওয়ারও কথা। এর আগে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র মালদ্বীপের সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দিত। বিশ্লেষক জহির বলছেন, এখন একটি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি তৈরি করার আরও অবকাশ রয়েছে। কিন্তু দিল্লি যদি সম্পর্ককে সঠিকভাবে পরিচালনা না করতে পারে এবং মুইজ্জুকে সাহায্য করতে অসম্মতি জানায়, তাহলে অবশ্যই মালে বেইজিংয়ের ওপর আরও বেশি নির্ভরশীল হয়ে পড়বে। রোববারের পার্লামেন্ট নির্বাচনের ফলাফলের আনুষ্ঠানিক অনুমোদন পেতে 1 সপ্তাহ সময় লাগতে পারে বলে মনে করা হচ্ছে। মালদ্বীপের নির্বাচন কমিশন জানিয়েছে, রোববার ভোট পড়েছে প্রায় 73%। তবে এই সংখ্যা 2019 সালের পড়া ভোটের 82%-এর চেয়ে কম। ভোটের ফলাফলের পর এমডিপির একজন জ্যেষ্ঠ নেতা মুইজ্জুকে অভিনন্দন জানান। দলটির চেয়ারপারসন ফায়াজ ইসমাইল সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, এমডিপির পার্লামেন্ট সদস্যরা আমাদের গণতান্ত্রিক মূল্যবোধের উন্নতির জন্য দায়িত্বশীল বিরোধী দল হিসেবে সরকারের সাথে কাজ করতে প্রস্তুত। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। এই সময়ে দাঁড়িয়ে প্রযুক্তির তথ্য কিন্তু এক জায়গায় স্থির থাকছে না। আপনারা যদি প্রযুক্তি নিয়ে কাজ করেন তাহলে প্রতি মুহূর্তে আপনাকে আপডেট থাকতে হবে যে আজকে কি ঘটলো। আজকের যে জ্ঞানটি আপনি অর্জন করলেন সেটা কিন্তু স্থিতিশীল থাকবে না। 2 দিন পরেই সেই জ্ঞানের পরিবর্তন হয়ে যেতে পারে, নতুন নতুন তথ্য আসতে পারে। সেই জন্যে আমরা যারা প্রত্যেকেই প্রযুক্তি নিয়ে কাজ করবার আগ্রহ প্রকাশ করি বা করি, তাদের উচিত প্রতিনিয়ত আপডেট থাকা। ধরুন আপনি একটি মতামত ফেসবুকে ঠুকে দিলেন যে মতামতটি সম্পর্কে 5 দিন আগে আপনি জেনেছেন, কিন্তু 3 দিন আগে সেই মতামতের আবার পরিবর্তন হয়েছে। সুতরাং সেই মতামতটি অচল। এই জন্যেই আপনাকে অবশ্যই আপডেট থাকা প্রয়োজন প্রযুক্তি সংক্রান্ত তথ্যের বিষয়ে। ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। এবার মধ্যপ্রাচ্যের খবর। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন তিনি হামাসের উপর সামরিক চাপ আরও বাড়াতে চান যাতে তারা পণবন্দীদের মুক্তি দেয়। একটি ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেছেন, আগামী দিনগুলোতে আমরা সামরিক ও কূটনৈতিক চাপ আরও বাড়াবো। এভাবেই একমাত্র বন্দীদের মুক্ত করা সম্ভব। তিনি বলেছেন আরও কঠিন আঘাত হানা হবে। তবে তিনি এই বিষয়ে বিস্তারিতভাবে কিছু বলেননি। আন্তর্জাতিক বিরোধিতা সত্ত্বেও নেতানিয়াহু রাফাতে সামরিক অভিযান বহাল রেখেছেন। এখানে 1.5 লাখেরও বেশি ইসরায়েলি বেসামরিক মানুষ আশ্রয় নিয়েছেন। এদিকে রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে ফোনে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে কথা বলেন জার্মানির চ্যান্সেলর শলৎজ। জার্মান সরকারের মুখপাত্র জানিয়েছেন, চ্যান্সেলর বলেছেন এখন প্রধান কাজ হলো মধ্যপ্রাচ্যে উত্তেজনা যাতে আর না বাড়ে তা নিশ্চিত করা। শলৎজ এটাও জানিয়েছেন ইউরোপীয় কাউন্সিল ইরানের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা জারি করেছে। বুধবার ইসরায়েলের ওপর ইরানের আক্রমণের পর ইউরোপীয় ইউনিয়নের নেতারা ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র নির্মাতাদের উপর নিষেধাজ্ঞা জারি করতে রাজি হয়েছেন। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে রোববার ইরাকের জুম্মার শহর থেকে 5টি রকেট হামলা চালানো হয়েছে। ইরাকের নিরাপত্তা বাহিনীর 2টি সূত্র এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। গত ফেব্রুয়ারি থেকে ইরাকে মার্কিন সেনাবাহিনীকে লক্ষ্য করে ইরান সমর্থিত বাহিনীগুলো তাদের হামলা বন্ধ রাখার পর আবারও হামলার ঘটনা ঘটল। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া এলা সুদানি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করে
দেশে ফেরার পরই এই হামলার ঘটনা ঘটে। কাতাইব হিজবুল্লাহর সঙ্গে সম্পৃক্ত একটি টেলিগ্রাম গ্রুপের পোস্টে বলা হয়েছে, ইরাকে মার্কিন সামরিক জোটের কার্যক্রম শেষ করার আলোচনা ধীর গতিতে আগানোর ফলে ইরাকের সশস্ত্র বাহিনী 3 মাস হামলার বন্ধ রাখার পর পুনরায় হামলা শুরু করেছে। কাতাইব হিজবুল্লাহর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এমন আরও একটি টেলিগ্রাম গ্রুপ সাবরিন নিউজ জানিয়েছে, ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি। নাম না প্রকাশের শর্তে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা জানিয়েছেন, ইরাক থেকে সিরিয়ার রুমালিয়ানে একটি জোট ঘাঁটিতে 5টির বেশি রকেট হামলা চালানো হয়েছে, তবে এতে কোনো মার্কিনী আহত হয়নি। কর্মকর্তারা বলছেন, রকেট হামলা ব্যর্থ হয়েছে, তবে এটা স্পষ্ট নয় যে রকেট হামলা নির্দিষ্ট স্থানে আঘাত হানতে ব্যর্থ হয়েছে নাকি সেগুলো পৌঁছানোর আগেই ধ্বংস করে দেওয়া হয়েছে। এটাও স্পষ্ট নয় যে রকেট হামলার মাধ্যমে ওই ঘাঁটিকেই শুধু টার্গেট করা হয়েছিল কিনা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন হামলায় আহত ইসরায়েলের এক সেনা কর্মকর্তা রোববার মারা গেছেন। তার নাম মেজর জর্জিমেল। সংরক্ষিত সেনা সদস্য হিসেবে তিনি ইসরায়েলের সামরিক বাহিনীতে দায়িত্ব পালন করছিলেন। 17 এপ্রিল ইসরায়েলের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী আরব আল আরামশে এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। ওই হামলায় জর্জিমেল ছাড়াও আরও 13 সেনা সদস্য ও 4 বেসামরিক মানুষ আহত হন। হামলার পর এর দায় স্বীকার করে হিজবুল্লাহ। মেজর জর্জিমেল ইসরায়েলি সামরিক বাহিনীর ইজিওনি ব্রিগেডের ডেপুটি কোম্পানি কমান্ডার ছিলেন। আহত অবস্থায় তাকে নাহারিয়া শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, জিমেল মস্তিষ্কে গুরুতর আঘাত পেয়েছিলেন, তার অবস্থা আশঙ্কাজনক ছিল। রোববার তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এদিকে 17 এপ্রিলের ওই হামলার জবাবে উত্তর পূর্ব লেবাননের বালবেক শহরে হিজবুল্লাহর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। এছাড়া রোববার দক্ষিণ লেবাননের 2টি ভবনে হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান। ওই ভবনের সঙ্গে হিজবুল্লাহর সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি ইসরায়েলের। 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। সেদিন থেকেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এ সময় ইসরায়েল লেবানন সীমান্তে নিয়মিত পাল্টাপাল্টি হামলায় জড়াচ্ছে ইসরায়েল ও হিজবুল্লাহ। প্রিয় দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changeTV.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্মার্ট পদ্ধতিতে নির্বাচনের প্রচার না করে আপনি পিছিয়ে পড়ছেন না তো? আপনি যদি একজন জনপ্রতিনিধি হয়ে থাকেন, তবে আপনার উন্নয়ন কার্যক্রম সোশ্যাল মিডিয়ায় প্রচার করে আপনি পৌঁছে যাবেন আপনার এলাকাবাসীর একদম কাছে। আপনার উন্নয়নের সকল কার্যক্রমের ডকুমেন্টারি, ভিডিও, রিলস, গ্রাফিক্স তৈরির মাধ্যমে আপনার গ্রহণযোগ্যতা বাড়াতে ওয়েব কিংডম সহায়ক ভূমিকা পালন করবে। ইতিমধ্যে ওয়েব কিংডম জনপ্রিয় ও প্রভাবশালী জনপ্রতিনিধিদের উন্নয়ন কার্যক্রমে ভূমিকা রেখেছে। এখনই সঠিক সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আপনার সকল অনলাইন প্রচারণার দায়িত্বের জন্য স্মার্ট কাউকে বেছে নেয়ার। আমাদের সাথে যোগাযোগ করবার মোবাইল নাম্বার 01711158496 এবং 01913089045।